বস্তুর উপর তাপের প্রভাব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে জানাই ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের ষষ্ঠ অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এই বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের সাথে যদি তুলনা করি তাহলে দেখব যে এই অধ্যায়টি মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে এবং এই অধ্যায়ের বেসিকগুলো যদি অর্জন করতে পারো তাহলে এই অধ্যায়টা তোমার জন্য হেল্পফুল হবে। এই হেল্পফুল হওয়ার জন্য অর্থাৎ এই অধ্যায়টাকে সম্পূর্ণভাবে তোমাদের কাছে বোধগম্য করার জন্য আজকে আমার এই প্রচেষ্টা। এই অধ্যায়টাকে সম্পূর্ণভাবে অর্থাৎ ভালো মতো বোঝার জন্য আমি এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশে অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে থাকবে আমাদের আলোচনা 1 থেকে এই 8টি টপিক। অর্থাৎ এখানে আছে তাপ ও তাপমাত্রা, দ্বিতীয় তো আছে তাপমাত্রিক ধর্ম, তারপর স্থিরাঙ্ক, স্কেলে বিভিন্ন স্কেল আছে, তোমরা নিশ্চয়ই জানো 3টি স্কেল। এই স্কেলের মধ্যে সম্পর্ক, কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের আবার 3 ধরনের প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। তারপর তরলের প্রসারণ। তরলের প্রসারণ দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। তারপরে আমরা আলোচনা করব যে তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ থার্মাল ক্যাপাসিটি। তারপর আমরা আলোচনা করব স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ। এবং দ্বিতীয় টিউটোরিয়ালে অর্থাৎ এই টিউটোরিয়ালের পরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে ক্যালোরিমিতির মূলনীতি অর্থাৎ গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। অর্থাৎ যে এক কথায় বলতে গেলে আমরা আলোচনা করব মিশ্রণের তাপমাত্রা নিয়ে। তো চলো শুরু করি। দেখো, প্রথমের দিক দিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথম টপিকের মধ্যে আছে যে তাপ ও তাপমাত্রা। প্রথমে বুঝতে হবে তাপ কি এবং তাপমাত্রা কি। তাপ আর তাপমাত্রা এক জিনিস না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। প্রথম অবস্থায় যদি আমরা তাপ নিয়ে আলোচনা করতে চাই, দেখো যে তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা পদার্থের গতির মানে পদার্থের অণুর সাথে সম্পর্কিত। কেন অণুর সাথে সম্পর্কিত? কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যখন নাকি কোনো পদার্থকে তাপ দেওয়া হয় তখন এই পদার্থের ভিতরে যে অভ্যন্তরীণ অণু পরমাণু আছে ওই অণু পরমাণু গুলির মধ্যে শক্তি নিহিত হয়। যখন শক্তি নিহিত হয় তখন তাদের মধ্যে কম্পন বেড়ে যায়। যখনই কম্পন বেড়ে যায় তখন তারা এদিক সেদিক ছুটাছুটি করে, ফলে তাদের মধ্যে গতিশক্তি কি হয়? তখন তাদের মধ্যে গতিশক্তি অবজার্ভ হয় অর্থাৎ তাদের মধ্যে গতিশক্তি প্রয়োগ হয়। ওই কারণে বলা হয় যে তাপ অর্থাৎ টেম্পারেচার অর্থাৎ তাপ প্রপোর্শনাল টু ইকে কাইনেটিক এনার্জি অর্থাৎ তাপ গতিশক্তির সাথে সমানুপাতিক সম্পর্ক। কোন একটি পদার্থের মধ্যে যদি তুমি তাপমাত্রা বাড়িয়ে দেও, কোন একটি পদার্থের মধ্যে যদি তাপমাত্রা বাড়িয়ে দেও তাহলে তার গতিশক্তি কি হয়ে যাবে? বেড়ে যাবে। যদি তাপ কমিয়ে দেও তাহলে তার গতিশক্তি কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অবশেষে আমরা এটাই বলতে পারি যে তাপ এক প্রকার শক্তি এবং এরকম ভাবে সংজ্ঞা দিতে পারো যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা একটি বস্তু থেকে অন্য একটি বস্তুতে স্থানান্তরিত হয়। এছাড়াও আরো বলতে পারো যে উষ্ণতা পার্থক্যের জন্য বা উষ্ণতার তারতম্যের জন্য যে শক্তি, তাপ যেহেতু এক প্রকার শক্তি তাহলে তুমি বলতে পারো যে উষ্ণতার তারতম্যের জন্য যে শক্তি একটি বস্তু থেকে অন্য একটি বস্তুতে স্থানান্তরিত হয় বা রূপান্তরিত হয় তাকে বলা হয় তাপ। তাপের একক কি? এসআই পদ্ধতিতে অর্থাৎ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। এবং তোমরা এটাও জেনে থাকবে যে এই আগে সময়ে তাপের একক হিসাব করা হতো ক্যালোরি দিয়ে। বর্তমানে এই তাপের এককে হিসাব করা হয় জুল দিয়ে, পূর্বে হিসাব করা হতো ক্যালোরি দিয়ে। এই কারণে আমরা একটি সম্পর্ক নির্ণয় করতে পারি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। এবং তোমরা এটাও জেনে রাখবে যে তাপের যে মাপার যে যন্ত্রটা, যেমন তোমাকে যদি কেউ প্রশ্ন করা হয় বলতো তাপ মাপার যন্ত্রের নাম কি, তখন তুমি সাথে সাথে উত্তর দিয়ে দিবে যে থার্মোমিটার। আসলে তা না, তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার।
এবং তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাপ বিষয়টি কি, তাপ বিষয়টা কি। এখন আসো তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে কোন একটি বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে যখন আসবে তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে কি না এর একটি নির্দেশক। যেমন তুমি এরকম ভাবে বিবেচনা করতে পারো, যেমন সাপোজ তুমি ধরো যে এখানে দুইটি পাত্র আছে, এই দুইটা পাত্রের মধ্যে এ পাত্র এবং এটা হচ্ছে বি পাত্র, এ পাত্রের মধ্যে এতটুকু পরিমাণ পানি আছে এবং দ্বিতীয় পাত্রে বি পাত্রের মধ্যে এতটুকু পরিমাণ পানি আছে। এখন এই এ এবং বি এই দুইটা পাত্রকে তুমি যদি একটি নল দ্বারা সংযোগ করে দাও তাহলে তুমি কি লক্ষ্য করবে? তুমি লক্ষ্য করবে যে এখানে যেহেতু বেশি পরিমাণ পানি আছে ওই কারণে বেশি পরিমাণ পানি থেকে এদিকে কম পরিমাণ পানি পাত্রে কি করবে? পানিটা প্রবেশ করবে। যখন নাকি এ এবং বি এই দুইটা পাত্রের ওই পানির পরিমাণ সমান হয়ে যাবে তখন আর তাদের মধ্যে পানি প্রবাহিত হবে না। ঠিক একইভাবে যখন কোন একটি গরম বস্তুর সাথে যখন কোন একটি ঠান্ডা বস্তু রাখো তখন গরম বস্তু তাপ হারাবে এবং ঠান্ডা বস্তু ওই গরম বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে যখন নাকি কোন একটি বস্তু সাথে যখন একটি বস্তুর সাথে অন্য একটি বস্তু একসাথে সংস্পর্শে আনবা তখন দেখবে যে কোন একটা বস্তু হইতো পারে ওই বস্তুটি তাপ গ্রহণ করছে অথবা বর্জন করছে, অথবা ওই আরেকটি বস্তু এই অপর বস্তুটি তাপ গ্রহণ করছে অথবা বর্জন করছে। এই যে গ্রহণ আর বর্জন এই দুইটার বিষয়টা যে লক্ষ্য করা বা এই দুইটা বিষয় যে নির্দেশ করে এই নির্দেশক রাশিটি হচ্ছে তাপমাত্রা। সাপোজ তাপমাত্রা পরিমাপের জন্য তুমি এরকম ভাবতে পারো, যেমন একটি পাত্রে তুমি ঠান্ডা পানি নিলে আরেকটি পাত্রে তুমি গরম পানি নিলে, একটি সময় তুমি গরম পানিতে হাতটি ডুবিয়ে রাখলে তারপর গরম পানি থেকে ঠান্ডা পানিতে তুমি হাতটি ডুবাইলে, তাহলে তুমি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করতে পারবে যে গরম লাগছে বা তোমার কাছে ঠান্ডা লাগছে। এই যে গরম লাগা এবং ঠান্ডা লাগা এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটার নাম হচ্ছে তাপমাত্রা। এবং তাপমাত্রার একক কি? দেখো তাপমাত্রার একক এসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক কি? কেলভিন। এবং এই তাপমাত্রা মাপা হয় যে যন্ত্র দিয়ে ওই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। জেনে রাখবে থার্মোমিটার। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি। 2 নম্বর প্রশ্নের মধ্যে প্রায় সময় আসে যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি তাপ ও তাপমাত্রার সংজ্ঞা দিবা এবং 2-1টি উদাহরণ দিবা এবং যদি তুমি পারো সাজিয়ে গুছিয়ে লিখবা নিচ থেকে। তারপরে আসো তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম কাকে বলে? তাপমাত্রিক ধর্ম হচ্ছে যে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়। এই যে ধর্ম এই ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম এবং এই ধর্মটাকেই বলা হয় তাপমাত্রিক পদার্থ। এর মানে কি বুঝলা? এর মানে বুঝলা, সাপোজ তোমার কাছে একটি সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে এবং এই গ্যাসটা যে রাখা হয়েছে সিলিন্ডারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ চাপ দিয়ে এই গ্যাসটাকে রাখা হয়েছে। তাহলে এই গ্যাস সিলিন্ডারের ভিতরে 2টা জিনিস আছে, একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে চাপ। এই চাপটার নাম হচ্ছে পদার্থের তাপমাত্রার ধর্ম আর গ্যাসের নাম হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তোমরা এটাও জেনে রাখবে যে তাপমাত্রিক ধর্ম এমসিকিউর মধ্যে আসে। তাপমাত্রিক ধর্মগুলি কি কি? তাপমাত্রিক ধর্মগুলো হচ্ছে যেমন আরু চাঁদে। এটা মনে রাখার জন্য একটি সহজ একটি পদ্ধতি দেখো, সরাতে হচ্ছে যে আয়তন, রুতে হচ্ছে ওগাতে হচ্ছে রুদ এবং চুয়াকাতে হচ্ছে চাপ এবং একাতে হচ্ছে দৈর্ঘ্য।
তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কোন একটি পদার্থের মধ্যে যে তাপমাত্রিক ধর্মটি আছে, এই তাপমাত্রিক ধর্ম এই চারটি বিষয়ের উপর নির্ভরশীল। এগুলি হচ্ছে আয়তন, রোধ, চাপ এবং দৈর্ঘ্য। যেমন তোমরা এত জেনে থাকবে যে সাপোজ মনে করো যে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে যে পারদের যে কৈশিক নলের ভিতরে একটি কাচদণ্ড থাকে, এই কাচদণ্ডের মধ্যে যে গ্যাসগুলা থাকে বা কাচদণ্ডটি থাকে, এই কাচদণ্ডটিকে বলা হয় তোমার তাপমাত্রিক পদার্থ এবং নির্দিষ্ট পরিমাণ যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। যদি তোমরা এই তাপমাত্রিক ধর্মটা বুঝে থাকো, এখন আমরা পড়াবো তোমাকে যে স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক কি? স্থিরাঙ্ক হচ্ছে যখন তুমি কোন একটি স্কেল তৈরি করতে যাবা, তখন দুইটা তাপমাত্রা নিতে হয়, একটা নিম্ন স্থিরাঙ্ক নিতে হয়, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিতে হয়। অর্থাৎ কোন একটি স্কেল তৈরি করার জন্য যে নির্দিষ্ট দুইটি তাপমাত্রা নেওয়া হয় বা দুইটি স্থির বিন্দু নেওয়া হয়, এই দুইটি স্থির বিন্দুকে বলা হয় স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক দুই প্রকার। দেখো যে স্থিরাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে তোমার নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে তোমরা নিশ্চয় জানো। সাপোজ এখানে একটি বরফ খণ্ড আছে, এই বরফ খণ্ডকে যখন তুমি তাপ দিবা, কিছু পরিমাণ তাপ দিলে এই বরফ খণ্ডটি গলে পানিতে পরিণত হয়ে যাবে, এবং এই পানিকে যখন তুমি আবার শীতল করবা বা ঠান্ডা করবা, তখন এই পানিটি আবার কিসে পরিণত হয়ে যাবে? বরফ খণ্ডে পরিণত হয়ে যাবে। তাহলে যে তাপমাত্রায় কোন একটি বরফ খণ্ড পানিতে অথবা কোন একটি অথবা বিশুদ্ধ পানি বরফে পরিণত হয়, তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এটাকে তুমি কি বলতে পারো? এটাকে বলতে পারো নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলতে পারো বরফ বিন্দু, এটাকে বলতে পারো হিমাঙ্ক। এটাকে তুমি আরো বলতে পারো যেমন গলনাঙ্ক। কি? গলনাঙ্ক, যেহেতু গলে গেছে ওই কারণে এর নাম হচ্ছে গলনাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক তুমি বুঝলা। এখন আসো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আসলে বিষয়বস্তুটা কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে যখন তুমি বিশুদ্ধ পানিকে যখন তুমি তাপ দিবা, এই বিশুদ্ধ পানিটা তাপ দেওয়ার ফলে বিশুদ্ধ পানিটি আস্তে আস্তে কি হয়ে যাবে? জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাকে কি বলে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এবং তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তোমরা নিশ্চয়ই পড়েছো, কেমিস্ট্রি বইয়ের মধ্যেও তো এগুলি আছে। এবং এটাকে আরো বলা হয়, যেহেতু এগুলি কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে, ওই কারণে এটাকে বলা হয় বাষ্প বিন্দু বলা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো স্থিরাঙ্ক কি। এবং দেখো যে এই স্থিরাঙ্কের মধ্যে দুইটা তাপমাত্রা থাকে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো চলো এটা আমরা এখানে অ্যাপ্লাই করি 4 নাম্বার। এখন আমরা যে বিষয়টা শিখবো, এই বিষয়টা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়। তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে 3 ধরনের স্কেল নিয়ে। আমি আমার স্টাডি লাইফের মধ্যে 4 ধরনের স্কেল পেয়েছি। 1 নাম্বার হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, আর একটা আছে র্যাঙ্কিং স্কেল। তোমরা যখন হায়ার লেভেলে যাবা তখন তোমরা বুঝতে পারবা যে 4 ধরনের স্কেল আছে। এখন এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করবা, এবং এই সম্পর্ক থেকে প্রায় সময় দেখবা 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার প্রশ্নের মধ্যে আসে যে তাপমাত্রার পরিবর্তন করে একটাতে দেওয়া থাকবে, তুমি আরেকটাতে কনভার্ট করবে। কিভাবে করবে এইটা এখন আমরা শিখব। সাপোজ আমরা এখানে 3টি স্কেল আঁকলাম, যদিও আমি ভালো চিত্র আঁকতে পারি না। দেখো তোমরা 3টি স্কেল আঁকলাম। প্রথমটির নাম দিলাম আমরা, সাপোজ এখানে 3টি স্কেল আমরা আঁকলাম। এই 3টি স্কেলের প্রথম স্কেলটির নাম দিলাম আমি সেলসিয়াস স্কেল, তারপর আমি দিলাম ফারেনহাইট স্কেল, এবং তারপর একটা নাম দিলাম আমি কেলভিন স্কেল। তোমরা নিশ্চয়ই এর ইতিহাসটিও জানো।
সেলসিয়াস স্কেলটি আবিষ্কার করেন বিজ্ঞানী সেলসিয়াস। তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয় সেলসিয়াস। এবং এই ফারেনহাইট স্কেলও তৈরি করেন বিজ্ঞানী ফারেনহাইট, তার নাম অনুসারে ফারেনহাইট দেওয়া হয়। এবং কেলভিন স্কেল ওই বিজ্ঞানী নাম অনুসারে কেলভিন বলা হয়। বিজ্ঞানী কেলভিন এই কেলভিন স্কেলটি আবিষ্কার করেন। এবং একটা বিষয় লক্ষ্য করো যে প্রত্যেকটা স্কেলেরই কিন্তু দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে নিম্ন বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব বিন্দু, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটের জন্য হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিনের জন্য হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 কেলভিন। এগুলি হচ্ছে তাদের নিম্ন স্থিরাঙ্ক। আর এগুলির ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেমন সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 1000, আর কেলভিনের হচ্ছে 212, এবং এই যে ফারেনহাইটের 212, কেলভিনের হচ্ছে 373। এখন দেখো এই দুইটা এগুলির মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। কেন সম্পর্ক নির্ণয় করতে পারি? কারণ এতটুকু অংশ এতটুকু অংশ এতটুকু অংশ, এই প্রত্যেকটা অংশ এইগুলির সাথে কি আকারে আছে? সমানুপাতিক সম্পর্কে আছে। ওই কারণে আমরা এরকম লিখতে পারি, দেখো যে আমি সাপোজ তার ক্ষেত্রে নিলাম প্রথমে আমি সেলসিয়াসের জন্য প্রত্যেকটা C-0, সি থেকে 0 বিয়োগ করলাম। আবার এখানে আমরা লিখবো কি F-32, তাহলে আবার আমরা এখানে কি লিখবো? তার ক্ষেত্রে লিখবো আমরা K-273। এখন প্রত্যেকটার মধ্যে যে মৌলিক ব্যবধান হচ্ছে যে কোন একটি স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে যখন তুমি নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ দিবা, তাহলে এই যে বিয়োগফলটা পাইবে, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ব্যবধান, এই ব্যবধানকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে এখানে আমরা প্রত্যেকটা মৌলিক ব্যবধান লিখবো। মৌলিক ব্যবধান যেমন এখানে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 - 0, এখানে হচ্ছে গিয়ে তার 212 - 32, এখানে হচ্ছে তার 373 কত? 373 - 273। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই যেমন C/100 equals to F-32 divided by 180 equals to K-273 divided by 100, অর্থাৎ 100। ইচ্ছা করলে আমরা এভাবে লিখতেও পারি, এতটুকু পর্যন্ত রাখলে হবে। বাট আমরা আমাদের হিসাবের সুবিধার্থে, অর্থাৎ ক্যালকুলেশনটা যেন আর একটু ছোট হয়, ওই কারণে আমরা প্রত্যেকটাকে 20 দিয়ে গুণ করে দিই। প্রত্যেকটাকে যদি আমরা 20 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি এখানে লিখতে পারি C/5 equals to F-32 divided by 9 equals to K-273 divided by 5। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে C/5 equals to আমরা লিখতে পারি F-32 divided by 9। আবার আমরা লিখতে পারি যে F-32 divided by 9 equals to K-273 divided by 5। এটা হচ্ছে এই তিনটার মধ্যে সম্পর্ক। এখন দেখো অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে সাপোজ কোন একটি বস্তুর বা কোন একটি দিনের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, তুমি উক্ত তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো। অথবা দেওয়া থাকে কোন একটি বস্তুর বা কোন একজন মানুষের শরীরের তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, তুমি তাকে কেলভিনে প্রকাশ করো। এগুলি প্রশ্ন 3 নম্বর প্রশ্নের মধ্যে আসে। যেমন সাপোজ আমি বললাম যে কোন মানুষের শরীরের তাপমাত্রা, মানুষের শরীরের টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, 36 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত, এফ এ কত। তখন তুমি কি করবা? তখন তুমি লিখবা যে আমরা জানি যে C/5 equals to F-32 divided by 9। তুমি এটা জানো। তাহলে বলো তো এখানে কার মান দেওয়া আছে? এখানে দেওয়া আছে C এর মান, আর আমার কাছে চাওয়া হয়েছে F এর মান।
তাহলে এখানে যেহেতু সি আছে, সুতরাং এখানে আমরা সি এর মান কি বসাই? সি এর মান হচ্ছে কত? 36। কত? 36। আর এখানে আছে 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই? দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা যদি এটা এবং এটা কেটে কেটে দেই, অথবা আমরা যদি একটু গুণ করি, যেমন 36 into 9 divided by 5 equals to f minus 3 2, সুতরাং আমরা বলতে পারি f equals to 36 into 9 divided by 5 plus 3 2। তাহলে এখানে যে তোমরা যখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করবা তাহলে তোমরা পেয়ে যাবা যে উক্ত মানুষের বা এই মানুষের শরীরের টেম্পারেচার এত ডিগ্রি ফারেনহাইট। অনেকে যখন বলে যে এরকম একটি মজার প্রশ্ন আসে যে একজন লোকের বা একজন মানুষের বলা হয় যে যখন তার শরীরে অনেক প্রচুর পরিমাণে জ্বর হয়, তখন অনেকে জিজ্ঞেস করে যে কত ডিগ্রি জ্বর হয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস তার শরীরের তাপমাত্রা। তখন অনেকে উত্তর দিয়ে দেয় যে তার শরীরের টেম্পারেচার হচ্ছে 105 বা 102 103। প্রকৃতপক্ষে এই যে 102 103 বলে, এগুলো সেলসিয়াস স্কেলে বললে হবে না, এগুলি বলে ফারেনহাইট স্কেলে। ওই কারণে যখন ফারেনহাইটে বলবা তখন তুমি উল্লেখ করতে হবে যে এত ডিগ্রি ফারেনহাইট বা এত ডিগ্রি সেলসিয়াস। কারণ কি? কারণ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো পানির স্ফুটনাঙ্ক। তো এখন আমরা শিখব কঠিন পদার্থের প্রসারণ। তো চলো আমরা শুরু করি। প্রসারণ তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, নিঃসন্দেহে বলা যায় যে কোনো একটি বস্তুর উপর যখন তুমি তাপ প্রয়োগ করবা তখন ওই বস্তুটি যে অবস্থায় হোক না কেন, হতে পারে তরল, কঠিন তরল বা গ্যাসীয়, তার একটা অবস্থার পরিবর্তন ঘটবে, তার উপর একটা প্রভাব পড়বে। ওই কারণে অধ্যায়ের নামটি দেওয়া হয়েছে যে বস্তুর উপর তাপের প্রভাব। কঠিন পদার্থের প্রসারণ যদি আমরা শিখতে চাই, 5 নাম্বার খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ এই অধ্যায়ের জন্য। কঠিন পদার্থের প্রসারণ 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, তারপর হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, তৃতীয় হচ্ছে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। তাহলে চলো আমরা একটি একটি করে শিখে ফেলি। দেখো তুমি যদি একটি ভালো করে বুঝো তাহলে তুমি এই দুইটাও ভালো করে বুঝতে পারবা। আমরা যদি আগে কোনো একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণটা বুঝতে চাই তাহলে আমরা কি করব? মনে রাখবা দৈর্ঘ্য প্রসারণ সহ কি প্রকাশ করা হয়? আলফা দিয়ে। কি দিয়ে? আলফা দিয়ে। সাপোজ আমি ধরে নিলাম যে কোনো একদিন একটি, দেখো সাপোজ এখানে একটি লোহার দণ্ড আছে, লোহার দণ্ড আছে। এই লোহার দণ্ডে কোন একদিন যখন তাপমাত্রা θ1 ছিল তখন ওই দিন লোহার দণ্ডের দৈর্ঘ্য ছিল আমাদের L1 সাপোজ। এখন যখন নাকি তাপমাত্রাকে বাড়িয়ে θ2 পরিমাণ করা হবে তখন ওই পদার্থের দৈর্ঘ্যটা কি বেড়ে যাবে না? সাপোজ আমি ধরে নিলাম এতটুকু অংশ বেড়ে গেল, তাহলে এই এতটুক যদি L1 হয় তাহলে এই সম্পূর্ণটাকে আমি ধরে নিলাম L2, তাই না? তাহলে দেখো তো এখানে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে? তাপমাত্রার পরিবর্তন ডেল θ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে θ2 মাইনাস θ1। তাহলে এটাও লিখতে পারি যে দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা থেকে যদি তুমি এতটুক দৈর্ঘ্য বাদ দিয়ে দিও তাহলে এতটুক দৈর্ঘ্য থাকছে না। তাহলে এতটুক দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে গিয়া ডেল এল। তাহলে তুমি ডেল এল ইকুয়ালস টু তুমি লিখতে পারো L2 মাইনাস L1, তাই না? হ্যাঁ তাই। তাহলে দেখো যে তুমি নিশ্চয়ই জানো যে আলফা ইকুয়ালস টু অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়ালস টু যে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা বৃদ্ধি।
কতটুকু পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কতটুকু ছিল এবং এখন কতটুকু আছে, এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যই হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি। তাহলে এখানে যদি আমরা মান বসাই, আমরা কি বসাইতে পারি? আমরা বসাইতে পারি যে আলফা ইকুয়ালস টু দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, এবং এখানে আদি দৈর্ঘ্য হচ্ছে L1, এবং এখানে আমরা বসাইতে পারি θ2 মাইনাস θ1। এটাকে যদি আরেকটু মডিফাই করি তাহলে আমরা এরকম লিখতে পারি যে দেখো যে L2 মাইনাস L1 ইকুয়ালস টু কার মান জানো? যে L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল L। তাহলে তুমি এখানে লিখতে পারো ডেল L, এবং এখানে দেখো আদি দৈর্ঘ্য, তাহলে এখানে তুমি আদি দৈর্ঘ্য L1 সাথে কি, সাথে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু কত, ডেল θ। তুমি এখানে বসাইতে পারো কি ডেল θ। একটা প্রশ্ন রয়ে গেছে তোমাদের, প্রশ্নটি হচ্ছে যে তাপমাত্রাকে আমরা টিটা দিয়ে প্রকাশ করলাম কেন? আগের বইয়ের মধ্যে টিটা দিয়ে প্রকাশ করা হয়েছে, বর্তমান যে তোমাদের যে নবম দশম শ্রেণীতে যারা পড়ো তাদের বইয়ের মধ্যে এই তাপমাত্রাকে প্রকাশ করা হয়েছে টি দিয়ে। তোমরা ইচ্ছা করলে টিটার জায়গায় টি দিয়ে করতে পারো, এখানে দিতে পারো T1, এখানে দিতে পারো T2, সমস্যা নেই, এটা কোনো প্রভাব ফেলবে না। তবে তাপমাত্রা বস্তুর উপর প্রভাব ফেলাইতে পারে, বাট টিটা এগুলি প্রভাব ফেলবে না। যদি এতটুকু অংশ বুঝে থাকো তাহলে এখন আমরা চলে যাব ক্ষেত্রফল প্রসারণে। তোমরা এটাও জানো যে কোন একটা বস্তুর মধ্যে, কোন একটা বস্তুর নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে যখন তাপ দেওয়া হয় তখন তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়। সাপোজ আমি ধরে নিলাম যে এখানে ধরে নিলাম এতটুকু অংশ হচ্ছে কোন একটি বর্গাকার ক্ষেত্র অথবা আয়তার ক্ষেত্র। এই ক্ষেত্রের এতটুকু হচ্ছে গিয়া দৈর্ঘ্য এবং এটা হচ্ছে গিয়া প্রস্থ। তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু তুমি কি জানো? A ইকুয়ালস টু তুমি জানো দৈর্ঘ্য অর্থাৎ L ইনটু B। যখন কোন একদিন বায়ুর তাপমাত্রা θ1 ছিল তখন এই যে ক্ষেত্রটা দেখছো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাণ ছিল আমি ধরে নিলাম A1। যখন তাপমাত্রাটাকে আমরা বাড়াইলাম অর্থাৎ তাপের পরিবর্তন হলো, তাপ θ1 থেকে θ2 তে পরিণত হলো, তখন আমি ধরে নিলাম আয়তনটা মানে ক্ষেত্রফলটা এতটুকু অংশ বেড়ে গেল, এতটুকু অংশ বেড়ে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে A1 থেকে হয়ে গেছে কত, A2 হয়ে গেছে, তাই না? যদি এরকম হয় তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগকে প্রকাশ করা হয় বিটা দ্বারা। তাহলে বিটা ইকুয়ালস টু তুমি কি জানো? বিটা ইকুয়ালস টু তুমি জানো যে ক্ষেত্রফল বৃদ্ধি, আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা বৃদ্ধি। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি এর মানে কি? এর মানে হচ্ছে দেখো ক্ষেত্রফল বৃদ্ধিটা তুমি কিভাবে বের করো, আগেরটার মতোই তবু আমি বলছি। সম্পূর্ণ প্রথম অবস্থায় ক্ষেত্রফল ছিল A1 এতটুকু অংশ, যখন তাপমাত্রা বাড়িয়ে দিছ তখন এতটুকু অংশ বৃদ্ধি পেয়ে এতটুকু হইল। তাহলে এই বড় অংশটা থেকে যদি তুমি ভিতরের এই অংশটা বাদ দিয়ে দিও তাহলে এতটুকু অংশ আছে না, এই এতটুকু অংশই ক্ষেত্রফলটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? লিখতে পারো যে A2 মাইনাস A1। আর আদি ক্ষেত্রফল কত? আদি ক্ষেত্রফল হচ্ছে A1। তাপমাত্রা বৃদ্ধি মানে হচ্ছে যে θ1 ছিল θ1 বাড়াইছ, তাপমাত্রা হয়ে গেল তাপমাত্রা θ2, তাহলে θ2 মাইনাস θ1। এটাকে তুমি আরেকটু মডিফাই করে সেম কিভাবে লিখতে পারো? ডেল A ডিভাইডেড বাই A1 ইনটু ডেল অফ θ। হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজি। এখন আমরা শিখব আয়তন প্রসারণ। আয়তন প্রসারণটা কি? এই আয়তন প্রসারণটাকে প্রকাশ করা হয় গামা দিয়ে। দেখো সাপোজ আমি এখানে ধরে নিলাম যে এখানে একটি বস্তু আছে, ঘনবস্তু। আয়তন যখন নির্ণয় করবো তখন এটা হয়ে যাবে একটি ঘনবস্তু। ঘনবস্তুর মধ্যে তিনটা ধার থাকে বা তিনটা বিষয় থাকে। যেমন দেখো এটা সাপোজ আমি ধরে নিলাম একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর এতটুকু হচ্ছে তার দৈর্ঘ্য L, এবং এতটুকু অংশ হচ্ছে গিয়ে তার উচ্চতা H, এবং এতটুকু অংশ হচ্ছে গিয়ে তার প্রস্থ B। তাহলে আয়তন ইকুয়ালস টু তুমি জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ L ইনটু
বি ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন। সেম একইভাবে যখন কোনো একদিন বায়ুর তাপমাত্রা যখন θ1 ছিল তখন এই ঘনবস্তুর আয়তন ছিল V1। যখন তুমি এই ঘনবস্তুর তাপমাত্রাটা বাড়িয়ে দিছো θ1 থেকে যখন তাপমাত্রা তুমি θ2 এতে পরিণত করেছো তখন আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে। যখন বৃদ্ধি পাবে তখন আয়তনটা সবচেয়ে হয়ে গেল, বৃদ্ধি পেয়ে তার আয়তনটা হয়ে গেল V2। তাহলে যেহেতু আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করা হয়, তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে V2 মাইনাস V1, V1 ইন্টু θ2 মাইনাস θ1। এটাকে আরো মডিফাই করে লিখতে পারো ডেল অফ B ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল থিটা। তো একটি কথা বলি, দেখো অনেক সময় প্রশ্নের মধ্যে সরাসরি আয়তনের মান দেওয়া থাকে না, দেওয়া থাকে যে কোন একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল প্রসারণ সহগ নির্ণয় করো, তাপমাত্রা দেওয়া থাকে, তখন তুমি আয়তন বের করে নিবা। কিভাবে বের করে নিবা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটাকে একসাথে গুণ করে তারপর তুমি আয়তনটা বের করে নিবা। অনেক সময় দেখবা সেন্টিমিটারে দেওয়া থাকে, যখন আমরা সেন্টিমিটারে যখন দেওয়া থাকবে তখন তুমি আয়তনটাকে কি করবা? ধারাবাহিক ভাবে অর্থাৎ ম্যাথ অনুযায়ী তুমি 100 দিয়ে অথবা 10,000 দিয়ে তুমি কি করবা? গুণ করে নিবা। এটা তোমাদের দায়িত্ব। তবে পরবর্তীতে আমরা ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে আমরা এগুলো দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসো, অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করার মতো ক্যাটাগরি দেওয়া থাকে, তখন তারা বলে যে তুমি আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো, অর্থাৎ তাদের মধ্যে একটি সম্পর্ক আছে। যেমন তুমি জানো যে 3 আলফা ইকুয়ালস টু গামা, আবার তুমি এটাও জানো 2 আলফা ইকুয়ালস টু বিটা, নিশ্চয়ই তুমি এটা জানো। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে যদি একটি সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা 1 নংকে যদি 2 দ্বারা গুণ করি এবং 2 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 গামা ইকুয়ালস টু 2, 6 আলফা ইকুয়ালস টু 2 গামা। এখানে আমরা লিখতে পারি 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা। দেখো এখানে 6 আলফা ইকুয়ালস টু পেয়েছি 2 গামা, এখানে পেয়েছি 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা। অর্থাৎ আমরা জানি যে a ইকুয়ালস টু যদি b হয়, আবার b ইকুয়ালস টু যদি c হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে আমাদের কঠিন পদার্থের প্রসারণ গেল। এখন আসো তরলের প্রসারণ। তরলের প্রসারণ দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণকে বি আর দ্বারা প্রকাশ করা হয়, আর মিনস দ্যাট রিয়েল। আর আপাত প্রসারণকে বি এ দিয়ে প্রকাশ করা হয় এবং পাত্রের প্রসারণকে বিজি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি নিশ্চয়ই জানো যে বি আর ইকুয়ালস টু বি এ প্লাস বিজি। মানে হচ্ছে যে প্রকৃত প্রসারণ কি? প্রকৃত প্রসারণ প্রকৃত পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কারণ যখন তুমি কোনো একটা তরল পদার্থ থেকে যখন তুমি পাত্র না রেখে, তরল পদার্থকে যখন তুমি পাত্রের মধ্যে না রেখে কি তুমি তাপ দিতে পারবা? না, পারবা না। যদি সম্ভব হয় আর কি, কিন্তু সম্ভব হবে না। তাহলে কোন একটা পদার্থকে বা কোন তরল পদার্থকে যখন পাত্রে না রেখে তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার ফলে যতটুকু প্রসারণ হয় তাকে বলা হয় কি প্রসারণ? প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণকে প্রকাশ করা হয় বিআর দ্বারা। আর আপাত প্রসারণ কি? আপাতন প্রসারণ হচ্ছে যে পাত্রের মধ্যে তরলকে রেখে যখন তাপ দেওয়া হয় তখন পাত্রেরও প্রসারণ হয় এবং তরলেরও প্রসারণ হয়, একই বলা হয় কি প্রসারণ? তাকে বলা হয় আপাত প্রসারণ। আপাতন প্রসারণের মধ্যে দেখো এটা হচ্ছে আপাত প্রসারণ, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। তারপরে আসো তাপ ধারণ ক্ষমতা অথবা থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি বলতে পারো যে যখন নাকি কোন একটি বস্তুর মধ্যে কোন বস্তুর তাপমাত্রা
কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, অথবা কোন একটি বস্তুর তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। সাপোজ আমি ধরে নিলাম যে আমি এরকম বলতে পারি, যেমন ডেল টিটা, অর্থাৎ টিটা পরিমাণ তাপের ফলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় এটার পরিমাণকে আমি ধরে নিলাম সাপোজ কিউ। তাহলে একক তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু, তুমি কি লিখতে পারো? তুমি সি ইকুয়ালস টু লিখতে পারো যেমন কিউ বাই ডেল থিটা। এর মানে হচ্ছে যে কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাহলে আমি ধরে নিলাম টিটা মানে ডেল টিটা পরিমাণ তাপ বাড়াতে তাপের প্রয়োজন হয় কিউ, সুতরাং একক তাপ বাড়াইতে তাপের প্রয়োজন হয় কিউ বাই ডেল টিটা। এই একক তাপ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় এটাকে বলা হয় কি? তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, তারপরে আসো যেমন আপেক্ষিক তাপ। এখন আমরা শিখবো আপেক্ষিক তাপ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপেক্ষিক তাপটা সেম তাপ ধারণ ক্ষমতার মতোই, তবে একটি বিষয় ভিন্ন, সেটা হচ্ছে গিয়া ভর। এটা হচ্ছে যে কোন বস্তুর একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এর মানে কি? এর মানে আমি ধরি এম ভরের কোন বস্তুর তাপমাত্রা কিউ পরিমাণ মানে টিটা পরিমাণ তাপমাত্রা বাড়াতে তাপের প্রয়োজন হয় কিউ। সুতরাং একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দিয়ে। কি দিয়ে? এস দিয়ে। সুতরাং এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু লিখতে পারি কিউ বাই এ মানে এম ডেল অফ থিটা। সুতরাং আর একটু মডিফাই করে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু, অর্থাৎ যদি তুমি আর গুণন করো তাহলে কিউ ইকুয়ালস টু তুমি লিখতে পারো এম এস ডেল অফ থিটা। এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন রকম হতে পারে। যেমন বরফের ক্ষেত্রে তুমি জানো যে বরফের ক্ষেত্রে পানি মানে বরফের ক্ষেত্রে যে বরফের আপেক্ষিক তাপ এটার পরিমাণ হচ্ছে 2100, এবং পানির ক্ষেত্রে হচ্ছে 4200, আর এই রূপার ক্ষেত্রে হচ্ছে 230। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন জলীয় বাষ্পের আপেক্ষিক তাপের পরিমাণ হচ্ছে গিয়া 2000। এগুলি তোমরা শিখে নিবে এবং যখন ম্যাথ করতে যাবা তখন এই বিষয়টি পাবা। আচ্ছা, এখন আর কয়েকটি বিষয় দেখো, যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, এগুলো শিখলাম। পরবর্তীতে আমরা কি শিখব? পরবর্তীতে আমরা শিখব মিশ্রণের তাপমাত্রা, অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি। তো তোমরা সবাই এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তোমরা নিচে কমেন্টে লিখবা। ধন্যবাদ, তোমরা সবাই আমাদের সাথে থাকো।